গুড মর্নিং। 22শে মে 22শে মে 2025-এর কারেন্ট অ্যাফেয়ার্সগুলো কী আছে একটু দেখে নাও। 22শে মে তো প্রথম প্রশ্নটা যেটা বলেছে যে ওয়ার্ল্ড হাইড্রোজেন সামিট 2025-এর হোস্ট কোন শহর? এটা হচ্ছে রটারডাম। রটারডাম শহর হচ্ছে 2025-এর হোস্ট। এটা কোন দেশে? নেদারল্যান্ডের। দেখো এই সম্পর্কে আমরা একটু জেনে নিই। গ্রিন হাইড্রোজেন প্রজেক্ট হাইড্রোজেন সামিটটা কি হচ্ছে? ডাচ সরকার, দক্ষিণ হল্যান্ড প্রদেশ, রটারডাম শহর এবং রটারডাম বন্দরের সাথে অংশীদারিত্বে সাস্টেনেবল এনার্জি কাউন্সিল এবং RX গ্লোবাল একসাথে কি বলেছে এরা হাইড্রোজেন ওয়ার্ল্ড হাইড্রোজেন 2025 চুক্তিটা স্বাক্ষর করলো, মানে এই সামিটটা আয়োজন করলো। বিশ্বব্যাপী শিল্প বিশেষজ্ঞের সাথে যোগ দিয়ে গুরুত্বপূর্ণ অন্তর্দৃষ্টি বিনিময় করতে, নতুন জোট তৈরি করতে এবং সাহসী চুক্তি স্বাক্ষর করতে, যা 2030 এর দশকে হাইড্রোজেন প্রকল্প উন্নয়নের পরবর্তী তরঙ্গ শুরু করবে। মানে মেন কথা হচ্ছে পরবর্তী যে ডেকেট আসছে তাতে হাইড্রোজেন প্রকল্পটা কীভাবে কী হবে তার জন্য এই চুক্তিটা বা এই সামিটটা আয়োজন করা হয়েছে। নেদারল্যান্ডের রাজধানী আমস্টারডাম। নেদারল্যান্ডের মুদ্রার নাম ইউরো। আর নেদারল্যান্ডের সংসদের নাম হচ্ছে স্টেট জেনারেল। এটি দ্বিকক্ষ বিশিষ্ট। একটা হচ্ছে সেনেট, একটা হচ্ছে প্রতিনিধি সভা যেমন বা প্রতিনিধি পরিষদ। যেমন ভারতবর্ষের সংসদ হচ্ছে দ্বিকক্ষ বিশিষ্ট, একটা হচ্ছে রাজ্যসভা, একটা হচ্ছে লোকসভা, এখানেও তাই। পরবর্তীতে দেখো পরের প্রশ্ন, সিরুই লিলি ফেস্টিভ্যাল 2025 কোন রাজ্যে অনুষ্ঠিত হয়েছে? এটা হয়েছে মণিপুর রাজ্যে সিরুই লিলি। এ সম্পর্কে জেনে নিই আমরা। সিরুই লিলি ফেস্টিভ্যাল 2025 কুড়ি থেকে 24শে মে 2025 পর্যন্ত মণিপুরের উকরুল জেলায় অনুষ্ঠিত হচ্ছে। এটি রাজ্য পর্যটন বিভাগ দ্বারা আয়োজিত একটি বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান। এই উৎসবে বিপন্ন সিরুই লিলি একটা ফুল, বিপন্ন সিরুই লিলি ফুলকে সম্মান জানাতে এবং এর সংরক্ষণ সম্পর্কে সচেতনতা বাড়াতে আয়োজিত হয়। সিরুই লিলি কেবলমাত্র উকরুল জেলার সিরুই পাহাড়ে উচ্চ অঞ্চলে প্রাকৃতিকভাবে জন্মায়, ওই জন্য এর কিন্তু এত কদর। দেখো মণিপুরে তাহলে মুখ্যমন্ত্রীকে এন বীরেন সিং, মণিপুরের বর্তমান রাজ্যপাল হচ্ছে শ্রী অজয় কুমার ভাল্লা। মণিপুর 1949 সালে 21শে সেপ্টেম্বর ভারতের সাথে যুক্ত হয়। সেই সময় মহারাজা বোধচন্দ্র সিং ভারতের সাথে সংযুক্তি চুক্তি স্বাক্ষর করেন। এরপর 1956 সালে মণিপুর একটি কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত হয় এবং 1972 সালে 21শে জানুয়ারি এটি ভারতের একটি পূর্ণাঙ্গ রাজ্য হিসেবে আত্মপ্রকাশ করে। তাহলে মণিপুর সম্পর্কে আমরা জেনে নিলাম, সিরুই লিলি কী সেটা আমরা জেনে নিলাম। দেখো তোমরা যারা এই ভিডিওগুলো দেখো আমার চ্যানেলে, তাদের কাছে একটু অনুরোধ, আমি আগের দিন বলেছিলাম যে তোমরা একটু সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা, আর যতবার একটু লাইক করে দিও। দেখো লাইক, সাবস্ক্রাইব বা কমেন্ট শেয়ার করতে তোমাদের কোনো সমস্যা হয় না, একটু জাস্ট একটা লাইক করে দিলেই তো হয়ে যায়। তো লাইকটা করে দিও, তাতে কি হবে যে এই ভিডিওগুলো একটু বেশি লোকের কাছে হয়তো পৌঁছতে পারবে, তার জন্য একটু লাইক করে দিও। হ্যাঁ, তো আর তোমরা যদি চাও বন্ধুদের সঙ্গে এটা শেয়ার করতে, তো বন্ধুদের কাছে শেয়ারও করে দিতে পারো। হ্যাঁ, অতএব তোমরা একটু করো এগুলো, আমার একটু এনার্জি লাগবে তোমাদের লাইক শেয়ারে। ঠিক আছে, তোমরা একটু তোমাদের সমস্যাগুলো কমেন্ট করে জানালে যাতে আমার একটু এনার্জি লাগবে, আমার করতে ভালো হবে। তোমরা তো ভাবতে পারছো না এগুলো করতে। দেখো আমি চেষ্টা করছি বেটার করার, আগের থেকে আশা করি বেটার হয়েছে, আমার নিজের ফিল হচ্ছে যে বেটার হয়েছে। অতএব তোমরা একটু আমায় যদি বলো যে দাদা বেটার হচ্ছে কি হচ্ছে না, তাতে আমার খুব ভালো হয়, আমার আর একটু করার এনার্জি আসে। ঠিক আছে, তো চলো পরের প্রশ্নটা দেখে নিই। বলছে ইরুলা উপজাতি প্রাথমিকভাবে কোন অঞ্চলে পাওয়া যায়? ইরুলা একটা উপজাতি, ভারতবর্ষের একটা উপজাতি হচ্ছে ইরুলা উপজাতি। এটা হচ্ছে আরাবল্লী পাহাড়ে পাওয়া যায়। ইরুলা উপজাতি সম্পর্কে দেখি। ইরুলা উপজাতি প্রাথমিকভাবে ভারতের তামিলনাড়ু রাজ্যে পাওয়া যায়। এছাড়া কেরল এবং কর্ণাটকের কিছু অংশে ওরা বাস করে। এরা কি বলছে? তারা একটি দ্রাবিড় জাতিগোষ্ঠী এবং ইউরিলা নামে পরিচিত। দ্রাবিড় জাতিগোষ্ঠীর একটা আদিবাসী, ঠিক আছে, উপজাতি। পরের প্রশ্নটা দেখে নাও। ভারতীয় অনুদান সহায়তায় আধুনিক প্রকল্প বাস্তবায়নের জন্য
13টি মাও। মাও হচ্ছে মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং। স্বাক্ষর করলো ভারত ও কোন দেশ? এটা করলো হচ্ছে মালদ্বীপ। ভারত ও মালদ্বীপ এটা স্বাক্ষর করলো। ঠিক আছে, ভারত ও মালদ্বীপ এটা স্বাক্ষর করলো। দেখো কি বলেছে, একটু মালদ্বীপ সম্পর্কে জেনে নিই। যে মালদ্বীপ হচ্ছে দক্ষিণ এশিয়া ভারত মহাসাগরের একটি দ্বীপ। এটি বিশ্বের সবচেয়ে নিচু দ্বীপ। এটা একটু মাথায় রাখবে, বিশ্বের সব থেকে নিচু দেশ হচ্ছে কি মালদ্বীপ। এটা স্ট্যাটিকের জন্য হয়তো আসতে পারে, বা স্ট্যাটিকের জন্য একটা ইম্পর্টেন্ট। এর প্রাকৃতিক সৌন্দর্য বিশেষ করে সাদা বালির সৈকত, স্ফটিক জল, স্ফটিক মানে স্ফটিক স্বচ্ছ জল, প্রবাল প্রাচীর বিশ্বজুড়ে বিখ্যাত। মালদ্বীপের রাজধানী হচ্ছে মালে। ওই যে ভূগোলটা একটু দেখলাম মালদ্বীপ সম্পর্কে, বলছে এটি 26টি প্রবাল প্রাচীরের একটি দ্বীপপুঞ্জ, যা প্রায় 12,000 ছোট বড় দ্বীপ নিয়ে গঠিত। এর সর্বোচ্চ উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে মাত্র 2.3 মিটার এবং গড় উচ্চতা হচ্ছে 1.5 মানে 1.5 মিটার। মানে ভাবো কতটুকু উঁচু, সমুদ্রপৃষ্ঠের একদম সব থেকে নিচে। আয়তনের দিক থেকে এটি এশিয়ার সব থেকে ছোট দেশ, আর এশিয়া মহাদেশের সব থেকে ছোট দেশ হচ্ছে মালদ্বীপ। এবারে ইতিহাসটা একটু দেখে না। বলছে মালদ্বীপ 1965 সালে 26শে জুলাই যুক্তরাজ্য মানে ইংল্যান্ড ইউকে কাছ থেকে স্বাধীনতা লাভ করে। দীর্ঘ রাজতন্ত্রের অবসানের পর 1968 সালে এটি একটি গণভোটের মাধ্যমে এটি গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হয়। এটি দক্ষিণ এশিয়ার জোট সার্কের সদস্য। সার্কের সদর দপ্তর কোথায়? ঢাকায়। মালদ্বীপের মুদ্রার নাম হচ্ছে মালদ্বীপীয় রুফিয়া। মালদ্বীপের সংসদের নাম হচ্ছে পিপল মজলিস। ওকে, পরের প্রশ্ন দেখো। হচ্ছে তেলেঙ্গানা রাইজিং ভিশন বোর্ড এর উপদেষ্টা হিসাবে যোগদান করলেন কে? এটা যোগদান করলেন কে হচ্ছে অভিজিৎ ব্যানার্জি। এবার অভিজিৎ ব্যানার্জি সম্পর্কে আমরা জেনে নিই। অভিজিৎ ব্যানার্জি কে ছিলেন? অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় বা ব্যানার্জি একজন ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান অর্থনীতিবিদ। তিনি মুম্বাইয়ে ভারতে 21শে ফেব্রুয়ারি 1961 সালে জন্মগ্রহণ করেন। তার সম্পর্কে কিছু তথ্য দেখে না। বলছে নোবেল পুরস্কার। বলছে 2019 সালে তিনি এস্তার দুফলো তার স্ত্রীর নাম এবং মাইকেল ক্রোমারের সাথে যৌথভাবে অর্থনীতিতে নোবেল পুরস্কারে ভূষিত হন। তাদের এই পুরস্কারের কারণ ছিল কি? বৈশ্বিক দারিদ্র্য নিরসনে তাদের পরীক্ষামূলক পদ্ধতির জন্য তারা এই নোবেলটা পেয়েছিলেন। ওকে, এই নোবেলটা তারা পেয়েছিলেন। ঠিক আছে, পরের কোশ্চেন দেখো। পরের কোশ্চেন হচ্ছে রামভদ্রচন্দ্রের সাথে কে 58তম জ্ঞানপীঠ পুরস্কার লাভ করেছিল? এটা হচ্ছে উত্তর গুলজার। এটা দেখো একটুখানি স্ট্যাটিক হয়ে গেছে। এটা হচ্ছে 58তম পুরস্কার হচ্ছে 2023 সালে। 58তম পুরস্কার হচ্ছে 2023 সালে, আর এটা হচ্ছে 25। তার মানে 25 সালে এখনো জ্ঞানপীঠ পুরস্কার দেওয়া হয়নি। আমার 24-এরটা বাদ আছে এখানে। ঠিক আছে, 24-এরটা দিতে হতো, সেখানে 23-এরটা করে ফেলেছি। যাক, তার রিকভারি পরে করা আছে, তোমরা দেখে নেবে। দেখো একটু তারপরে এবার বলেছে জ্ঞানপীঠ পুরস্কার। দেখো, জ্ঞানপীঠ পুরস্কার হলো ভারতের সর্বোচ্চ সাহিত্য পুরস্কার। সাহিত্যের জন্য সর্বোচ্চ পুরস্কার হচ্ছে জ্ঞানপীঠ পুরস্কার। এটি ভারতের জ্ঞানপীঠ সংস্থা কর্তৃক প্রদত্ত একটি মর্যাদাপূর্ণ সম্মাননা। এই পুরস্কারের লক্ষ্য হলো ভারতীয় সাহিত্যের অসামান্য অবদানের স্বীকৃতি দেওয়া। অবদান। ভারতীয় সাহিত্যে অসামান্য অবদানের স্বীকৃতি দেওয়া। গুরুত্বপূর্ণ তথ্য কি আছে বলছে? জ্ঞানপীঠ পুরস্কার প্রতিষ্ঠিত হয় এটা চালু হয় হচ্ছে 1961 সালে। প্রথম পুরস্কার কবে প্রদান করা হয়? 1965 সালে প্রথম জ্ঞানপীঠ পুরস্কার দেওয়া হয় মালায়ালাম লেখক জি শঙ্কর কুরুপ। এটা আমরা সবাই জানি, তাও একবার জেনে নাও। কোন গ্রন্থের জন্য? ওদাক্কু ঝাল, যেটার বাংলা অর্থ করলে হচ্ছে বাঁশির সুর। ওদাক্কু ঝাল এটা হচ্ছে মালায়ালাম ভাষায় লেখা।
কাব্যগ্রন্থের জন্য এনাকে প্রথম জি শঙ্কর কিরূপকে প্রথম জ্ঞানপীঠ পুরস্কার দেওয়া হয়। প্রথম মহিলা প্রাপককে জ্ঞানপীঠ পুরস্কারে বলছি 1976 সালে আশাপূর্ণা দেবী প্রথম মহিলা হিসেবে জ্ঞানপীঠ পুরস্কার লাভ করেন। তার প্রথম প্রতিশ্রুতির জন্য তিনি এটা পায়। প্রথম প্রতিশ্রুতি উপন্যাসের জন্য এনাকে জ্ঞানপীঠ পুরস্কার দেওয়া হয়। বাংলা সাহিত্যিকদের প্রাপ্তি কোন কোন বাংলা সাহিত্যিক পেয়েছে দেখো, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, বিষ্ণুদে, আশাপূর্ণা দেবী, মহেশ্বরী দেবী এবং শঙ্খ ঘোষ এছাড়া এর মতন সাহিত্যিকগণ এই পুরস্কার ভূষিত হয়েছে। সম্প্রতি প্রাপক এইটা দেখো 23-24-এর, হ্যাঁ এটা হচ্ছে 24-এর 58তম জ্ঞানপীঠ পুরস্কার যৌথভাবে লাভ করেছে উর্দু ভাষার কবি এবং গীতিকার গুলজার এবং সংস্কৃত পণ্ডিত জগৎগুরু রামভদ্রাচার্য এবং হিন্দি লেখক বিনোদ কুমার শুক্লা 59তম জ্ঞানপীঠ পুরস্কার, যেটা 24 সালে দেওয়া হয়েছে, পেয়েছে। ঠিক আছে, এই পুরস্কার ভারতের সাহিত্য প্রচার এবং প্রসারের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দেখো, তোমাদের এই কোশ্চেনগুলো করতে যথেষ্ট খাটতে হয়। বিভিন্ন নিউজ পেপার থেকে সারাদিন নজর রাখতে হয়, বিভিন্ন নিউজ পেপার রাত্রেবেলা বসে আমি এগুলো করি। তো আমার ডিউটি থাকে, ডিউটির ফাঁকে ফাঁকে চেষ্টা করি যতটা ভালো করার, আগের থেকে ভালো করার চেষ্টা করছি, আরও ভালো করব। তোমাদের আজকে আর ঘন্টাখানেক পরে, কিছুক্ষণ পরে যাই হোক, আর একটা ক্লাস নেওয়া হবে এবং চেষ্টা চলছে যে আগামী মাস থেকে আর একজন অঙ্কের স্পেশাল টিচার, আমরা যারা একসঙ্গে পড়াশুনো করেছি, আমার ব্যক্তিগতভাবে আমি ইতিহাসের স্টুডেন্ট এবং সে অঙ্কের স্টুডেন্ট, তো সেরকম একজন অঙ্কের টিচার আসার কথা বলতে এই চ্যানেলে অ্যাড হওয়ার কথা আছে, সেই অঙ্কগুলো করাবে। তাছাড়া ইংরাজি এবং অন্যান্য সাবজেক্টের জন্য স্পেশাল আমি সবাইকে বলেছি, কেউ বলেছে তারা সবাই চাকরি করে, তো সময়ের অভাব খুব, তবু বলেছে আমাকে যে তারা সময় দেবে যতটা পারে। তো আশা করি তোমাদের সমস্ত বিষয় এগুলো ঠিকঠাক হয়ে যাবে, কোনো অসুবিধা হবে না। পরের কোশ্চেন দেখো, তুর্কি বিশ্ববিদ্যালয়ের সাথে একাডেমিক চুক্তি স্থগিত করলেন কোন আইআইটি? আইআইটি বম্বে তুর্কির সঙ্গে, এই বর্তমান যে তুর্কি ভারতবর্ষের সম্পর্ক যে ক্ষুণ্ণ হয়েছে পাকিস্তানের সঙ্গে যুদ্ধ নিয়ে, তাতে এটা করা হয়েছে, আইআইটি বোম্বাই করেছে। দেখি একটু বিস্তারিত। বলছে ভারতবর্ষের বর্তমানে মোট 23টি সরকারি ইনস্টিটিউশন, ইন্ডিয়ান ইনস্টিটিউশন অফ টেকনোলজি মানে আইআইটি কলেজ আছে, মোট 23টা। প্রথম ইনস্টিটিউশন ইন্ডিয়ান ইনস্টিটিউশন অফ টেকনোলজি 1950 সালে মে মাসে পশ্চিমবঙ্গের খড়গপুরে প্রতিষ্ঠিত হয়। এটি 18 আগস্ট 1951 সালে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় এবং এর নামকরণ করা হয় ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি খড়গপুর। তাহলে আমাদের পশ্চিমবঙ্গের আইআইটি খড়গপুর হচ্ছে ভারতবর্ষের প্রথম আইআইটি। বলছে আইআইটি বম্বে প্রতিষ্ঠিত হয় হচ্ছে 1958 সালে। পরের প্রশ্ন বলছে তাসারাফ চু কনভারসেশন রিজার্ভ কে ভারতের বৃহত্তম কনজারভেশন। পরের প্রশ্নটা দেখো, বলছে তাসারা চু কনজারভেশন রিজার্ভ কে ভারতের বৃহত্তম কনজারভেশন রিজার্ভ হিসাবে ঘোষণা করলো কোন রাজ্য? এটা করলো হিমাচল প্রদেশ। হিমাচল প্রদেশ সম্পর্কে দেখি একটু। বলছি হিমাচল প্রদেশের বর্তমান মুখ্যমন্ত্রীর নাম কি? হচ্ছে সুখবিন্দর সিং সুখু, এবং হিমাচল প্রদেশের বর্তমান রাজ্যপাল হচ্ছে শিবপ্রতাপ শুক্লা। হিমাচল প্রদেশের রাজধানী সিমলা। ওকে, তো এই ছিল আজকের কারেন্ট অ্যাফেয়ার্স কটা। তোমরা ঠিকঠাক করে পড়াশুনো করো, নোট করে রেখো কারেন্ট অ্যাফেয়ার্সগুলো। প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্সে একটা নোট খাতা বানাবে এবং সেখানে প্রতিদিন একদম পাই টু পাই লিখে রাখবে, এবং মাসের শেষে আমি এই কারেন্ট অ্যাফেয়ার্স থেকে ছেটে প্রতিদিন যে 10টা করে কারেন্ট অ্যাফেয়ার্স হয়, তার মানে মাসে কমপক্ষে অ্যাভারেজ ধরলে 300টা কারেন্ট অ্যাফেয়ার্স হয়, এর থেকে ছেটে আমি 100টা কারেন্ট অ্যাফেয়ার্স করে আর একটা ভিডিও করে তোমাদের দেব। কিন্তু তাও তোমরা কী করবে, এই কারেন্ট অ্যাফেয়ার্সগুলো সব লিখে রাখবে খাতায়। ওকে, থ্যাংক ইউ, ভালো থেকো, পড়াশুনো করতে থাকো, প্রচুর পরিমাণে পড়াশুনো করো। এনটিপিসি এক্সাম একদম সামনে, এবং
আশা করছি এবছরের শেষের দিকে মানে নভেম্বর ডিসেম্বরে প্রচুর পরিমাণে রিক্রুটমেন্টের এক্সাম হবে। আবার বারবার বলছি, রিক্রুটমেন্টের এক্সাম প্রচুর পরিমাণে হবে। এটা ওয়েস্ট বেঙ্গলের যে একটা রিক্রুটমেন্টের এক্সাম পেন্ডিং আছে সেটা হয়ে যাবে, সেটা হয়তো আগস্ট সেপ্টেম্বরের দিকে হতে পারে। হ্যাঁ, আর তারপরে আরও অনেক রিক্রুটমেন্ট আসছে। পড়াশুনো করো। দেখো, মাথায় রাখবে একটা কথা, যে গাড়ি আসবে, তারপরে তুমি ড্রেস পরে রেডি হয়ে গাড়িতে উঠবে, তার থেকে রেডি হয়ে থাকবে, গাড়ি আসবে, গাড়িতে উঠে পড়বে। কোনটা সুবিধা হবে, কোনটা সহজ হবে, আর কোনটাতে গাড়িতে ওঠার চান্স বেশি থাকবে, এটা নিজেকে ভাবতে হবে। যে পরীক্ষার নোটিফিকেশান পেলে তারপর পড়াশুনো শুরু করলে, তারপরে পরীক্ষার জন্য নিজেকে প্রিপেয়ার করলে, এর থেকে পরীক্ষার নোটিফিকেশানের আগে নিজেকে প্রিপেয়ার করে রাখো, নোটিফিকেশান পরে শুধু প্র্যাকটিস হবে। ঠিক আছে? ওকে, চলো, থ্যাংক ইউ। পড়াশোনা করতে থাকো, ভালো থেকো।